আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন হোপ স্টাডি জোনে। তো আজকের দিনে আমরা যা করব তা হচ্ছে বিজ্ঞানের চ্যাপ্টার 8 শব্দের বাকি অংশটুকু আমরা আলোচনা করব। তো লেকচার 2 আমরা যা আলোচনা করব তা এখানে আসলে আমরা শ্রাব্যতার সীমা নিয়ে আলোচনা করব। কি নিয়ে? শ্রাব্যতার সীমা। তো সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে শ্রাব্যতা কি। শ্রাব্য হচ্ছে শ্রবণ। হ্যাঁ, আমরা যেটা শুনি, এই শোনার একটা লিমিটেশন আছে, একটা সীমা আছে। এই সীমাটাকে বলা হয় শ্রাব্যতার সীমা। তো যদি আমাদের এসে যায় শ্রাব্যতার সীমা, খুব ভালো বা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে অবশ্য আলোচনা করেছি। তো সেক্ষেত্রে আমরা কি লিখব? আমরা যে সীমার মধ্যে শব্দ শুনি, অর্থাৎ 20 থেকে 20,000 হার্জ-কে শ্রাব্যতার সীমা বলে। 20 থেকে 20,000 হার্জের যে শব্দগুলো উৎপন্ন হয়, এই শব্দগুলো আমরা শুনি। 20 হার্জের কম হলে আমরা সেটাও শুনি না, 20,000 হার্জের বেশি হলে আমরা সেটাও শুনি না। এজন্য 20 থেকে 20,000 হার্জের শব্দগুলোকে বলা হচ্ছে আমাদের শ্রাব্যতার সীমা। শ্রাব্যতার সীমা বলতে এখানে মানুষের শ্রাব্যতার সীমার কথা বলা হয়েছে, কুকুর, বিড়াল, শিয়াল এগুলোর নয়, কারণ এগুলোর শ্রাব্যতার সীমা ভেরি করে। হ্যাঁ, এক একটা প্রাণীর সাথে এক একটা প্রাণীর শ্রাব্যতার সীমা ভেরি করে। তো বিষয়টা হচ্ছে যে 20 হার্জ কিংবা 20,000 হার্জ কি? 20 হার্জ হচ্ছে, 20 হার্জ কথাটার অর্থ হচ্ছে যে 1 সেকেন্ডে একটা কম্পনশীল বস্তু 20টা কম্পন সম্পন্ন করলে তাকে 20 হার্জ বলা হয়। কি বললাম? যে একটা কম্পনশীল বস্তু 1 সেকেন্ডে যদি 20টি কম্পন সম্পন্ন করে, তাহলে ওই 20টি কম্পনকে বলা হয় 20 হার্জ। তো 20,000 হার্জের ক্ষেত্রে কি হবে? 1 সেকেন্ডে 20,000 হার্জ। এই হচ্ছে গিয়া আমাদের হার্জের বিষয়। আর হার্জ কি? শব্দের যে ক্ষমতা নির্ণায়ক একক, হ্যাঁ, এই এককটাকে বলা হয় হার্জ। হার্জ, এই হার্জকে অবশ্যই এভাবেও লেখা হয় হার্জ। এটাকে HZ দিয়ে সংক্ষেপে লেখা হয়, HZ দিয়ে। তো এক্ষেত্রে আমরা শ্রাব্যতার সীমাটা হোপফুলি আমরা বুঝতে পেরেছি। আমি আবার বলি যে আমরা যে শব্দ শুনতে পাই, অর্থাৎ 20 থেকে 20,000 হার্জকে শ্রাব্যতার সীমা বলা হয়। কেন 20 থেকে 20,000 হার্জ? কারণ মানুষ 20 থেকে 20,000 হার্জের মধ্যে কথা শুনতে পারে। 20,000 হার্জের বেশি হলে সেটা মানুষ শুনতে পায় না, আবার 20 হার্জের কম হলে সেটাও মানুষ শুনতে পায় না। এজন্য 20 থেকে 20,000 হার্জকে বলা হচ্ছে মানুষের শ্রাব্যতার সীমা। এবার হচ্ছে শ্রুতিপূর্ব শব্দ। তো শ্রুতিপূর্ব, শ্রুতি কথার অর্থ হচ্ছে, শ্রুতি হচ্ছে শ্রবণ, আর পূর্ব হচ্ছে পূর্ব, আগে। হ্যাঁ, তো শ্রুতিপূর্ব শব্দ কি? যে শব্দের কম্পাঙ্ক 20 হার্জের কম, যে শব্দের কম্পাঙ্ক 20 হার্জের কম, সেটা শ্রুতিপূর্ব শব্দ। আর শ্রুতি উত্তর শব্দ কি? স্বাভাবিকভাবেই শ্রুতিপূর্বের বিপরীত। যে শব্দের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি, ওই শব্দকে শ্রুতি উত্তর শব্দ বলা হয়। এবার যে বিষয়টা আমরা আলোচনা করব তা হচ্ছে শ্রাব্য শব্দ। শ্রাব্য শব্দটা কি? শ্রাব্য হচ্ছে যেটা আমরা শ্রবণীয়, যেটা আমরা শুনতে পারি, যে শব্দ আমরা শুনতে পাই, অর্থাৎ যে শব্দের কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্জের মধ্যে, তাই শ্রাব্য শব্দ। শ্রাব্য শব্দটা কি? যে শব্দটা আমরা শুনতে পাই, ওই শব্দটাকে বলা হচ্ছে শ্রাব্য শব্দ, এবং এই শব্দের কম্পাঙ্ক অবশ্যই 20 থেকে 20,000 হার্জের মধ্যে। অশ্রাব্য শব্দ কি? অশ্রাব্য শব্দ, যে শব্দ আমরা শুনতে পাই না, ওই শব্দকে অশ্রাব্য শব্দ বলা হয়। অর্থাৎ অশ্রাব্য শব্দের কম্পাঙ্ক হবে হয় 20 হার্জের কম কিংবা 20,000 হার্জের বেশি। এগুলো হচ্ছে শ্রাব্য শব্দ, অশ্রাব্য শব্দ। আমি এক্ষেত্রে তোমাদের একটা কোশ্চেন লিখেছি, হোমওয়ার্কে তোমরা এই 3টা কোশ্চেন আলোচনা করবে, লিখবে শ্রাব্য অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য লিখো। কি পার্থক্য আমরা লিখবো? শ্রাব্য শব্দ শুনতে পাই, অশ্রাব্য শব্দ শুনতে পাই না। শ্রাব্য শব্দের শ্রাব্যতার সীমা 20 থেকে 20,000 হার্জের মধ্যে,
অশ্রাব্য শব্দ কি 20 হার্জের কম কিংবা 20,000 হার্জের বেশি, শ্রাব্য শব্দ মানুষ শুনতে পায়, অশ্রাব্য শব্দ মানুষ শুনতে পায় না, এভাবে আর কি তোমরা 2-3টা কিংবা 4টা পার্থক্য করে দিলেই চলবে শ্রাব্য আর অশ্রাব্য শব্দের মধ্যে পার্থক্য। এবারে আমরা আরেকটা বিষয় আলোচনা করব শব্দ নিয়ে পড়তে গিয়ে, তা হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণ কি? দূষণ কথাটাই হচ্ছে যে এটা স্বাভাবিকতা, পরিবেশের স্বাভাবিকতা নষ্ট করে। আমরা দূষণ সম্বন্ধে অনেক কিছু পড়েছি, অনেক ধরনের দূষণ পড়েছি, তো এক্ষেত্রে আমরা শব্দ দূষণ পড়বো। শব্দ দূষণ কি? যে অবাঞ্ছিত কিংবা অতিরিক্ত শব্দ পরিবেশের স্বাভাবিকতা নষ্ট করে, সেটাই হচ্ছে শব্দ দূষণ। যদি সহজ করে লিখি তোমাদের বইয়ের ভাষায়, আমাদের পরিবেশে অতিরিক্ত বা অবাঞ্ছিত শব্দকে শব্দ দূষণ বলা হয়। শব্দ দূষণ সম্বন্ধে পড়তে গিয়ে আমাদের দেখো পরের প্রশ্নটা, শব্দ দূষণ কি, এর ক্ষতিকর দিক আলোচনা করো। তো তোমার বইয়ের 86 নাম্বার পেজে এই প্রশ্নের অ্যান্সার আছে, পেজ 86 এই প্রশ্নের অ্যান্সার আছে। শেষের প্রশ্নটা কি, শব্দ দূষণ রোধে আমাদের করণীয় কি, ব্যাখ্যা করো। এটাও পেজ নাম্বার 86-এ তুমি এটার উত্তর পেয়ে যাবা তোমরা। তো এখানে বলছে শব্দ দূষণের ফলে আমাদের কি ক্ষতি হতে পারে। এই ক্ষতিগুলা দেখো, আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে, যেমন অনিদ্রা, ঘুম নষ্ট হতে পারে, বা ঘুম, অনিদ্রা কথার অর্থ হচ্ছে ঘুম হয় না, হ্যাঁ, এই জাতীয় প্রবলেম, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, বিরক্তি, দুর্ভাবনা বা এই ধরনের অনেক সমস্যা হতে পারে। কিংবা অনেক বেশি শব্দ হলে সেই শব্দটা হঠাৎ করে শুনে কোনো একজন ব্যক্তি হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাকও করতে পারে। আর দূষণ রোধে আমাদের করণীয় কি, এই জাতীয় কিছু কথা এখানেও বলা আছে, যেমন নয়েজ সৃষ্টিকারী সব কিছুকে এলাকার বাইরে রাখতে হবে। এক্ষেত্রে বলতে হবে যে নয়েজ কি। নয়েজ কি? যে শব্দটা হচ্ছে গোলমেলে, অর্থাৎ আমাদের দেহ মনের জন্য ক্ষতিকর, শুনতে কষ্ট লাগে, শুনতে খারাপ লাগে, এই শব্দটাকে বলা হয় নয়েজ। আর নয়েজের বিপরীত হচ্ছে সুশ্রাব্য শব্দ, যে শব্দটা শুনতে আমাদের অনেক সুন্দর লাগে। যেমন যদি খুব সুন্দরভাবে বাঁশি বাজানো হয় সেটা আমাদের সুন্দর লাগে, খুব সুন্দরভাবে গিটার বাজানো হয় সেটা আমাদের সুন্দর লাগে। যদি টেলিভিশনে অরিজিৎ সিং কিংবা আতিফ আসলাম সাহেব গান গায়, কিংবা কোনো আমরা ইংলিশ গান শুনতে আমরা অভ্যস্ত, দেখা গেল শ্রেয়ান, কিংবা যদি স্যান্ড্রা আছে, তারপর অনেক ভালো ভালো কেটি পেরির মতো সিঙ্গাররা, জেনিফার লোপেজের মতো সিঙ্গাররা যখন গান গায় আমরা মুগ্ধ হয়ে এই গানগুলো শুনি। তো এই গানগুলো কেন শুনি? এই গানগুলো আমাদের ভালো লাগে, এই শব্দগুলো সুশ্রাব্য, শুনতে অনেক ভালো লাগে, কানের জন্য সুন্দর, তো এই শব্দগুলোকে আমরা সুশ্রাব্য বলি। আর নয়েজ কি? যেমন দেখা যাচ্ছে যে তোমরা জেনে থাকবে যে আমি যখন কোনো চিত্রকর্ম করি বা হোয়াইট বোর্ডে আমি যখন কিছু আঁকাতে যাই, তোমরা হেসে ফেলো। কেন হেসে ফেলো? কারণ তোমরা জানো যে এ চিত্রটা সুন্দর কিছু হচ্ছে না, কারণ রাব্বি স্যার ভালো চিত্র আঁকাতে পারে না। এবার রাব্বি স্যারের আর একটা ভালো গুণ শোনেন, যে রাব্বি স্যার ভালো গানও গাইতে পারে না। এখন রাব্বি স্যার যদি গান গায় এটা হবে নয়েজ, কারণ এখানে শুধু চিৎকার চেঁচামেচি হবে, এখানে সুশ্রাব্য কিছু হবে না। রাব্বি স্যার যদি গিটার বাজায় এটা হবে নয়েজ। গিটার যদিও সুশ্রাব্য একটা জিনিস, কিন্তু আমি যদি বাজাই, আমি তো বাজাতে পারি না, সেটা হবে নয়েজ। এই অবাঞ্ছিত বিষয়গুলা হচ্ছে নয়েজ। তো এই ধরনের বিষয়গুলো আমাদের এখানে বলছে যে শব্দ দূষণ রোধে আমাদের করণীয় কি, ব্যাখ্যা করো। এগুলোতে আমাদের এগুলো আলোচনা করতে হবে যে নয়েজ সৃষ্টিকারী সব কিছুকে এলাকার বাইরে রাখতে হবে। নয়েজ সৃষ্টিকারী কোনো কলকারখানা আবাসিক এলাকায় স্থাপন করা যাবে না। যে কলকারখানাগুলোতে অনেক উচ্চ স্বরে শব্দ হয়, এই কলকারখানাগুলোকে এলাকার বাইরে স্থান দিতে হবে। তারপর কি, যানবাহনের হর্ন যতটা সম্ভব কম বাজাতে হবে। হর্নটা কি? হর্নটাতে নয়েজ হয়, সো হর্নটা যতটা সম্ভব কম বাজাতে হবে। রেডিও, টেলিভিশন ও অন্যান্য বাদ্যযন্ত্র উচ্চ শব্দে বাজানো যাবে না। রাস্তার পাশে ঘরবাড়ির চারদিকে গাছপালা লাগাতে হবে যাতে ঘরবাড়িতে শব্দ কম পৌঁছায়। তারপর মাইকে অনেক জোরে জোরে শব্দ হয়, এই
মাইকগুলো বাজানো যাবে না, এই জাতীয় বিষয়গুলো আমাদের এখানে আলোচনা করে দিতে হবে। তো আমি আশা করি এই প্রশ্নটা এগুলো তোমরা খুব সহজেই করতে পারবে। এই প্রশ্ন 3টা তোমরা হোমওয়ার্ক করে আমাকে পাঠাতে পারবে। আমি তোমাদের জন্য শেষে একটা অঙ্ক রেখেছি। হ্যাঁ, সেদিন আমি একটা অঙ্ক দিয়েছিলাম যে তোমাদের টেক্সট বুকে সৃজনশীল 1 নাম্বার অঙ্কটা তোমরা আমাকে করে পাঠাবে। তো এটা অনেকেই তোমরা করতে তোমাদের সমস্যা হয়ে গেছে, ঘাম ছুটে গেছে। তো আমি এই জাতীয় তোমাদের আর একটা প্রবলেম এক্ষেত্রে সলভ করে দেব। কি, পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে যে পানিতে শব্দের বেগ কত। একজন ডুবুরি শব্দ উৎপন্ন হবার 2.5 সেকেন্ড পর শব্দ শুনতে পায়। ডুবুরি কতক্ষণ পরে শব্দ শুনতে পায়? 2.5 সেকেন্ড পর। উৎস হতে ডুবুরি কত দূরে অবস্থান করছে, মানে শব্দ যেখানে উৎপন্ন হয়েছে এই উৎসটা এবং ডুবুরির মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করতে হবে। এইটা যদি ডুবুরি হয়, দেখা গেল এটা যদি ডুবুরি হয় আর এখানে যদি একটা শব্দ উৎপন্ন হয়, শব্দ যদি এখানে একটা উৎপন্ন হয়, এই যে এখানে যে মধ্যবর্তী দূরত্বটা, এই দূরত্বটা নির্ণয় করতে হবে। আর যেহেতু মাধ্যমটা হচ্ছে ওয়াটার, মিডিয়ামটা হচ্ছে ওয়াটার, যেহেতু মিডিয়ামটা হচ্ছে ওয়াটার, এখানে ভি কি, ভি হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড। আর একটা বিষয় বলছে কি, এখানে শব্দটা যেতে সময় লাগতেছে কতক্ষণ, এখানে টি হচ্ছে 2.5 সেকেন্ড। তো আমরা অঙ্কটা কিভাবে করব? এখন কথা হচ্ছে স্যার এই চিত্রকর্মকে আমাদেরকে করতে হবে না, এই চিত্রকর্ম তোমাদেরকে করতে হবে না, তোমরা সরাসরি লিখবে। কি লিখবে? যে এখানে এখানে পানিতে শব্দের বেগ, পানিতে শব্দের বেগ, শব্দের বেগ কত? পানিতে শব্দের বেগ কত? 1500 মিটার পার সেকেন্ড। এবার বলেছে যে সময়, সময় সমান 2.5 সেকেন্ড। আর দূরত্ব, দূরত্ব হোয়াট, এটা নির্ণয় করতে হবে। তো কি আমরা জানি, কি জানি আমরা, শব্দের বেগ সমান বেগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। এইবার কথা হচ্ছে স্যার আমরা বের করব দূরত্ব, আমরা বের করব দূরত্ব। এই দূরত্ব যদি আমরা বের করি, দূরত্বর সাথে সময় কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়। এই সময়টা সমানের বাম দিকে এসে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তো যেহেতু আমরা দূরত্ব বের করব, দূরত্বটাকে আমি বাম পাশে রেখে সাইডটা চেঞ্জ করে দিলাম। তাহলে কি হবে? শব্দের বেগ গুণন সময়। তো শব্দের বেগ কত? শব্দের বেগ হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড আর সময়টা কত? 2.5। এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা হবে কি, যেহেতু দূরত্ব সো মিটার সমান, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাই 3750, 3750 মিটার। এটাই হচ্ছে আমাদের উত্তর। উত্তর 3750 মিটার। তাহলে উৎস থেকে ডুবুরির ডিস্টেন্স কত দূর, কতটুকু? 3750 মিটার। আর একটু যদি তোমরা এই ভিটিডি এগুলো ইউজ করতে চাও তাহলে তোমরা লিখবে কি, যে এখানে শব্দের বেগ ভি ইকুয়াল 1500 মিটার পার সেকেন্ড
তারপর সময়টা কি, টি ইকুয়াল 2.5 সেকেন্ড। আর দূরত্ব ডি ইকুয়াল হোয়াট। তো আমরা জানি কি জানি, আমরা জানি ভি ইকুয়াল ডি বাই টি। তো কি, বা ডি ইকুয়াল ভি গুণন টি। তো ভি কত 1500 আর টি কত 2.5 সমান 3750 মিটার। এটাই অ্যান্সার, উত্তর 3750 মিটার। তো এক্ষেত্রে আমরা এখানে যা যা করেছি তোমরা সব কিছু অবশ্যই পড়বে, পাশাপাশি তোমাদের যা করতে হবে হোমওয়ার্ক থাকবে, কারণ এই চ্যাপ্টার থেকে আমরা পরবর্তীতে এই চ্যাপ্টার সহ আরও চ্যাপ্টার ইনক্লুড করে পরীক্ষা দেব। আমরা অনেকদিন বিজ্ঞানের সৃজনশীল পরীক্ষা দেই না। হ্যাঁ, আমরা অঙ্কটাও শেষ করেছি, অঙ্ক মোটামুটি আমরা 6.1 চ্যাপ্টার শেষ করেছি। বিজ্ঞানেরও আজকে আর একটা নতুন চ্যাপ্টার আমরা শেষ করলাম। তো এক্ষেত্রে তোমাদের যা করতে হবে হোমওয়ার্ক কি, ক্রিয়েটিভ অ্যান্ড এমসিকিউ কোশ্চেন্স কি করতে হবে আমাদের, ক্রিয়েটিভ অ্যান্ড এমসিকিউ কোশ্চেন্স ফ্রম গাইড বুক, আমাদের সহায়ক বইটা থেকে আমাদের সৃজনশীল এবং এমসিকিউ প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। আর আমি পরীক্ষার ডেট আমি কি অনুযায়ী পরীক্ষাগুলো নেব, এই পরীক্ষার ডেট আমি জানিয়ে দেব। আমাদের যে ক্লাস থাকে তা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবারের দিন, এই দিনগুলোতেই আমাদের পরীক্ষাগুলো হবে। তো আমি কবে কোন চ্যাপ্টারের ওপর কিভাবে পরীক্ষা নেব এগুলো আমি পরবর্তীতে গ্রুপে অবশ্যই জানিয়ে দেব। তো এই পর্যন্ত আমরা যতগুলো চ্যাপ্টার অঙ্কের এবং বিজ্ঞানের শেষ করেছি, তোমরা এই চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে। কোনো কিছুতে প্রবলেম হলে তা আমাকে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, শরীরের যত্ন নেবে। আসসালামু আলাইকুম।